খামেনির রক্তের হিসাব ইরান কি এবার সব শেষ করে দেবে? 28 ফেব্রুয়ারি, সেই রাতটা ইরান কোনোদিন ভুলবে না। আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হলেন। ইহুদিবাদীরা ভেবেছিল এই এক আঘাতেই ইরান ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। কিন্তু তারা ভুল করেছিল, মারাত্মক ভুল, যে ভুলের দাম দিতে হবে। খামেনি হত্যার পরপরই ওয়াশিংটন ও তেল আবিব অপেক্ষা করছিল ইরানের পতনের জন্য, কিন্তু তেহরান পড়ে যায়নি, উঠে দাঁড়িয়েছে। এবং শুধু উঠে দাঁড়ায়নি, পাল্টা আঘাত করেছে এমনভাবে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একটি বা দুটি নয়, 21টি। প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, বিধ্বংসী। এরপরেও যারা ভাবছিলেন ইরান দুর্বল হয়ে গেছে, তারা এখন নতুন করে হিসাব মেলাচ্ছেন। কূটনীতির মাঝেও জয়। শুধু যুদ্ধের ময়দানে নয়, কূটনীতির টেবিলেও ইরান বাজিমাত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, সেটা কম বড় ঘটনা নয়। বছরের পর বছর ধরে ওয়াশিংটন তেল আবিবের যে অটুট জোট, সেই জোটে চির ধরাতে পেরেছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সমঝোতায় আসতে বাধ্য করেছে ইরান, চাপের কাছে নয়, নিজের শর্তে। এটা ছোট জয় নয়, প্রতিশোধ এখনো বাকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, খামেনির হত্যায় জড়িতদের ক্ষমা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে। খামেনি হত্যার পরপরই ইরান নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন না, তাই বেঁচে গেছেন। কিন্তু তেহরান সেই চেষ্টা ছেড়ে দেয়নি, বরং আরও নিখুঁত পরিকল্পনায় সেই হিসাব বুঝে নেওয়ার পথ খুঁজছে। যে অস্ত্রের কথা দুনিয়া জানত না। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা সম্প্রতি একটি অসাধারণ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা মাঠে নামায়নি। মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর মতো অস্ত্র তেহরানের কাছে প্রস্তুত আছে। ইউরোপ, মধ্য এশিয়া, এমনকি আরও দূরে মার্কিন ঘাঁটিগুলোও এখন ইরানের রাডারের বাইরে নয়। যুদ্ধবিরতির এই সময়কে ইরান ব্যবহার করছে নিজেকে আরও শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, শত্রুকে বিস্মিত করার প্রস্তুতি চলছে পুরোদমে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, সেটাকে ইরান বিশ্রামের সুযোগ হিসেবে নেয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিরতিকে কাজে লাগিয়ে ইরান পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করবে কিনা, সেই আশঙ্কা তেহরানের মধ্যে আছে। আর সেই আশঙ্কা থেকেই ইরান বিশ্বাস করছে না যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, তাই প্রস্তুতি থামানো যাবে না। খামেনিকে হত্যা করে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু যে দেশ 21টি মার্কিন ঘাঁটি ধ্বংস করতে পারে, নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে, ট্রাম্প নেতানিয়াহুর জোটে ফাটল ধরাতে পারে, সেই দেশের মেরুদণ্ড ভাঙা যায় না। ইরান এখন শুধু টিকে নেই, ইরান পাল্টা আঘাতের অপেক্ষায় আছে। প্রশ্ন শুধু একটাই, কখন? ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে। আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিরে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো, এটুকু হয়তো আগেও জানা ছিল। কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান, বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া, সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরো বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে।
সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব। একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশর শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুফ সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছেন? তার যুক্তি হলো, ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায়, মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে। আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতেই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নজিরবিহীন সংঘাতের বারুদ শান্ত হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলছে। ওয়াশিংটন ও তেল আবিবের সমস্ত সামরিক ও মনস্তাত্ত্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবং তার মিত্ররা কেবল যে টিকে গেছে তাই নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকার দম্ভ চূর্ণ করে এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ব্যর্থ দাবি করে ইরান ও হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেয়ার খেলায় মেতেছে। যুদ্ধবিরতি হয়তো কামানের গর্জন থামিয়েছে, কিন্তু আঞ্চলিক আধিপত্য ও প্রভাব বিস্তারের আসল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল শুরু হলো। যুদ্ধবিরতির পরপরই এক অগ্নিগর্ভ টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সামনে স্পষ্ট ও কঠোর শর্ত ছুড়ে দিয়েছেন। হিজবুল্লাহর এই বার্তা কোনো নমনীয়তা নয়, বরং চরম লিভারেজ বা সুবিধাজনক অবস্থানে থেকে দেয়া একটি হুঙ্কার। কাশেমের দাবি অত্যন্ত সোজাসাপটা, পূর্ণাঙ্গ প্রত্যাহার। ইসরায়েলকে লেবাননের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলে যেতে হবে। কোনো বাফার জোন নয়, কোনো আংশিক পিছু হটা, তথাকথিত বাফার জোন বা আপোষের কোনো সুযোগ নেই। সার্বভৌমত্ব পুনরুদ্ধার। লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং আকাশ, স্থল ও সমুদ্র পথে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। কাশেম অত্যন্ত চতুরতার সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকেও এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতা কেমন হবে তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসরায়েলের নাক গলানোর বা কোনো কিছু জানার অধিকার নেই। হিজবুল্লাহ নিজেকে লেবানন রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হিসেবে উপস্থাপন করছে, যা আমেরিকার অহংকার গুড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক আত্মবিশ্বাসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সরাসরি মার্কিন ইসরায়েলি হুমকির মুখোমুখি হয়েও ইরানের শাসন ব্যবস্থা কেবল টিকেই থাকেনি, বরং নিজেদের অক্ষকে অক্ষত রাখতে পেরেছে। তেহরানের নেতারা এই সংঘাতের সমাপ্তিকে মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় হিসেবে উদযাপন করছেন। ইরানের এই রাজনৈতিক ও সামরিক টিকে থাকা পুরো প্রতিরোধের অক্ষ, তা সে লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেনেই হোক না কেন, তাদের মধ্যে এই ধারণাকে দৃঢ় করেছে যে ওয়াশিংটন তেল আবিব জোট অপরাজেয় নয়। হিজবুল্লাহর হিসাব কষে দেখিয়েছে যে গত কয়েক মাসের তীব্র ইসরায়েলি বিমান হামলা, শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজনৈতিক সংকল্প ও সামরিক চেইন অফ কমান্ড ভেঙে ফেলা যায়নি। তারা প্রমাণ করতে চায় তারা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে পোস্ট ওয়ার বা যুদ্ধোত্তর ল্যান্ডস্কেপের প্রধান খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। হিজবুল্লাহ ও ইরানের এই চরম আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক কাজ করছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ দৃশ্যমান হতে থাকা ফাটল। উপরিকাঠামোতে ওয়াশিংটন যতই ইসরায়েলের অবিচ্ছেদ্য মিত্র হিসেবে নিজেকে জাহির করুক না কেন, সামরিক কৌশল, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। ইরানের $12 বিলিয়ন ট্র্যাপ, যেভাবে মার্কিন ছাড়েই জেগে উঠছে তেহরানের সামরিক দানব।
যে ইরানকে এক কোনায় চেপে ধরতে ওয়াশিংটন বছরের পর বছর নিষেধাজ্ঞার জাল বুনেছে, সেই ইরানই এখন মার্কিন সিদ্ধান্তের সুবাদে এক নতুন সমীকরণের কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিনের এক সাময়িক চুক্তি যেন তেহরানকে রাতারাতি বৈশ্বিক ভূ রাজনীতির মূল নায়কের আসনে বসিয়ে দিয়েছে। মার্কিন ছাড় ও ইরানের হাতে নতুন শক্তির চাবিকাঠি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ছাড়ের ফলে ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা তেহরানের অর্থনীতিতে হুট করেই নতুন অর্থ ও সম্পদের জোয়ার আসার সুযোগ তৈরি হয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং জব্দ করা $12 বিলিয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থ সরাসরি ইরানের প্রতিরক্ষা খাতে এক বিশাল বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল অর্থ হাতে পাওয়ার পর ইরানের মূল লক্ষ্য হবে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা ঢেকে ফেলা। সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভঙ্গুর, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র তৈরির কারখানায় অনায়াসে হামলা চালাতে পেরেছে। তেহরান এখন এই ক্ষত মেরামত করতে মরিয়া। তাদের প্রধান লক্ষ্য হবে উন্নত রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অত্যাধুনিক আকাশ নজরদারি প্রযুক্তি সংগ্রহ করা, আর এই আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিগত ঘাটতি পূরণে ইরানকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে রাশিয়া ও চীন। বেইজিং, মস্কো, পিয়ংইয়ং ট্রাইও ইরানের ব্যাকবোন। ইরানের এই সামরিক পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু একা একা সম্ভব নয়। এর পেছনে রয়েছে এক শক্তিশালী অক্ষশক্তি, যার প্রধান ভিত্তি হলো চীন। অস্ত্র তৈরির জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র না এলেও চলে, কিন্তু যা লাগে তা হলো চিপস, সেন্সর এবং হেভি মেশিনারি। বিশেষজ্ঞদের মতে চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ, ড্রোন প্রযুক্তি, মেশিন টুলস এবং শিল্প সরঞ্জাম সংগ্রহ করা ইরানের জন্য এখন তুলনামূলক অনেক সহজ। চীনের এই বিশাল শিল্প ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করেই ইরান তার নিজস্ব সামরিক কারখানাকে ঢেলে সাজাবে। পাশাপাশি আরেকটি বড় স্তম্ভ হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ঝুলিতে এখন আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ড্রোন যুদ্ধ কিভাবে চালাতে হয়, কিভাবে প্রতিপক্ষের ইলেকট্রনিক যোগাযোগ জ্যাম করতে হয়, কিংবা যুদ্ধের মধ্যেও কিভাবে সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে হয়, তার সব কৌশল মস্কোর নখদর্পণে। রাশিয়া এখন ইরানের জন্য শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং সামরিক জ্ঞান ও রণকৌশলের এক অমূল্য উৎস। এর সাথে যোগ হচ্ছে উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়েও উত্তর কোরিয়া যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সফলভাবে চালিয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ফর্মুলা এখন ইরানের বড় পুঁজি। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই গোপন দীক্ষা ইরান পাচ্ছে পিয়ংইয়ং এর কাছ থেকে। বিশ্লেষকদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অর্থ আর বিশ্বস্ত মিত্রদের সহায়তায় ইরান যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে তাকে থামানো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো পক্ষে আর সম্ভব হবে না। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল, আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব, জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ। সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না, যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো, আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন।
যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন। সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে। কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে, আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায়, বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ। আর যদি থামে, তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে, মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। দক্ষিণ লেবাননের সীমান্ত এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের 4 এলিট সেনা খতম। নিহতদের মধ্যে আছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট দর গেদালিয়াবেভ সিমসন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন শুধু কান্নার রোল আর প্রতিশোধের চিৎকার। এই চরম পরাজয় দিশেহারা হয়ে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়েছেন গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার। ইসরায়েলি আগ্রাসনের এই দানবীয় রূপের সামনে মধ্যপ্রাচ্যের একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি দম্ভের মুখে লেবাননকে রক্ষা করতে ইরান এখন নায়কের আসনে। সীমান্তের ট্র্যাজেডি ও ইসরায়েলের দম্ভ চূর্ণ। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা সহজেই আধিপত্য বিস্তার করবে, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সুনিপুণ অ্যাম্বুশে মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি অহংকার। 4 সেনা নিহতের খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ব্যাটালিয়ন কমান্ডার সিমসনের মৃত্যু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মনোবলকে গুঁড়িয়ে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আড়াল করতেই এখন ইসরায়েলের কট্টর ডানপন্থীরা উন্মাদের মতো আচরণ করছে। ইতামার বেন গাভিরের উস্কানি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সরাসরি লেবাননের হাজারো মায়ের কোল খালি করার হুমকি দিয়েছেন। তিনি পুরো অঞ্চলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন। এই উন্মাদনা প্রমাণ করে মাঠ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধাদের মার খেয়ে ইসরায়েল কতটা মরিয়া। মার্কিন ইসরায়েল দ্বিমুখী নীতি ও ফ্রান্সের অসহায়ত্ব। লেবানন ইস্যুতে পশ্চিমা জোটের ভেতরেই এখন তীব্র ফাটল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করছেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সচল রাখছেন। ট্রাম্পের এই তথাকথিত উদ্বেগ আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন মুখ বাঁচানোর একটি চেষ্টা মাত্র। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বুরো যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছেন যেন তারা ইসরায়েলকে থামায়। কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা পরাশক্তিগুলো মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশীদার। তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ইরান লেবাননের সার্বভৌমত্বের আসল ত্রাতা। পশ্চিমাদের এই ভণ্ডামি এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন যখন অভিভাবকহীন, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান। তেহরান কেবল ফাঁকা বলি বা যুদ্ধের হুমকি দেয় না, তারা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আসল কারিগর। যুদ্ধবিরতির নামে ইসরায়েলি প্রতারণা। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাদের পুরনো স্বভাব অনুযায়ী সেই সমঝোতা লঙ্ঘন করেছে। তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং দক্ষিণ লেবাননের খনিজ ও কৌশলগত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লেবাননের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর জাতিগত নিধনযজ্ঞ। আর এই আগ্রাসনের সামনে ইরান একাই প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে।
অবিরাম ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এখন মানবিক বিপর্যয় চরমে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ নিজ ভূমিতে উদ্বাস্ত হয়ে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যেতে হবে জেনেও কেন মরছ? হিজবুল্লাহর এক ভিডিওতে কাঁপছে ইসরায়েল। একটি ভিডিও, কয়েকটি ছবি আর একটি প্রশ্ন, যদি এমনিতেই চলে যাবে তাহলে শেষজন হয়ে কেন মরছ? হিজবুল্লাহ এই বার্তাটা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলি মিডিয়া নিজেই লেবাননের যুদ্ধক্ষেত্রকে বলছে বিপর্যয়। যখন একদিনে 4 জন সেনা মারা গেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন, আরো 5 জন আহত। বুলেট দিয়ে নয়, একটি প্রশ্ন দিয়ে ইসরায়েলের বুকে ছুরি বসিয়ে দিল হিজবুল্লাহ। আর এই পুরো ঘটনার পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে নীরবে, কৌশলে, অদৃশ্যভাবে, তার নাম ইরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ, অস্ত্রের চেয়েও ধারালো। যুদ্ধে শুধু গুলি চলে না, মাথাও চলে। হিজবুল্লাহর এই ভিডিওটা কোনো সাধারণ প্রচারণা নয়, এটি সুনির্দিষ্ট লক্ষ্যে ছোড়া একটি মনস্তাত্ত্বিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলি সমাজের ভেতরে প্রশ্ন তোলা, সন্দেহ ঢোকানো, মনোবল ভাঙা। বার্তাটা সরল কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলি সরকার নিজেই স্বীকার করেছে লেবানন থেকে সরে আসার কথা। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিতে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা আছে। তাহলে ইসরায়েলি সেনারা এখনো কেন মাটি আঁকড়ে আছে? কার জন্য মরছেন? এই প্রশ্নটা যখন একজন ইসরায়েলি মা করেন, যখন একজন সৈনিকের বাবা করেন, তখন সেটা আর শুধু প্রশ্ন থাকে না, সেটা রাজনৈতিক চাপ হয়ে ওঠে। নেতানিয়াহুর উপর চাপ। হিজবুল্লাহ জানে এই খেলা, আর এই খেলা শিখিয়েছে ইরান। একদিনে 5 সেনা, ইসরায়েলি মিডিয়া বলছে বিপর্যয়। কাফার তেবনে, দক্ষিণ লেবানন, হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আঘাত করলো একটি ইসরায়েলি ট্যাঙ্কে। 4 জন নিহত, তাদের মধ্যে 52তম ব্যাটালিয়নের কমান্ডার, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছিলেন। একটি ব্যাটালিয়নের কমান্ডার মাঠে মারা যাওয়া সাধারণ ক্ষতি নয়, এটি সামরিক নেতৃত্বে আঘাত, এটি মনোবলে আঘাত। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে ঘটনাটা কোনো কারিগরি ত্রুটি নয়, সরাসরি হিজবুল্লাহর নির্ভুল হামলা। কয়েক ঘন্টার মধ্যে আবার হামলা, এবার ড্রোন, আরো 5 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া সেই দিনটিকে বর্ণনা করেছে একটি মাত্র শব্দে, বিপর্যয়। নেতানিয়াহুর দ্বিমুখী চাপ, ভেতরে আর বাইরে, দুদিক থেকেই চাপে নেতানিয়াহু। বাইরে ট্রাম্প ইতিমধ্যে ইরানের সঙ্গে সমঝোতার স্মারক সই করে ফেলেছেন, সেই চুক্তিতে লেবানন ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের বৈরুত হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ভেতরে ইসরায়েলি সমাজে প্রশ্ন উঠছে, প্রতিদিন কফিন ফিরছে, পরিবারগুলো জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। কিন্তু নেতানিয়াহু পিছু হচ্ছেন না, বরং তিনি ওয়াশিংটনে লবিং করছেন। রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব আর কংগ্রেসের মিত্রদের মাধ্যমে ইরান চুক্তির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। সিনেটর বিল ক্যাসিডি বললেন এটা দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ব্যর্থতা। টেড ক্রুজ বললেন চুক্তির শর্তগুলো বিপজ্জনক, কিন্তু ট্রাম্প সই করে ফেলেছেন, চাকা ঘুরতে শুরু করেছেন। ইরানের নীরব বিজয়, এই পুরো ছবিটা এক ধাপ পিছিয়ে দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। ইরান সরাসরি যুদ্ধ করেনি লেবাননে, ইরানের সেনা মারা যায়নি কাফার তেবনিতে, কিন্তু হিজবুল্লাহ যে অস্ত্র ব্যবহার করেছে, যে কৌশলে হামলা করেছে, যে সময়ে মনস্তাত্ত্বিক ভিডিও ছেড়েছে, এই পুরো পরিকল্পনার পেছনে তেহরানের ছাপ অস্বীকার করার উপায় নেই। ইরানের মাস্টার প্ল্যান, লেবানন থেকে সিরিয়া, ট্রাম্পও এখন ফাঁদে। ট্রাম্প হতাশ, নেতানিয়াহু ক্ষুব্ধ, আর এই দুই নেতার মধ্যকার ফাটলের মধ্য দিয়ে ইরান শুধু দেখছে আর মুচকি হাসছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন মুহূর্ত কমই আসে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এখন তার সবচেয়ে বড় দাতার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে, আর এই সুযোগে ইরান কোনো বোমা না ছুড়েই কূটনৈতিক ময়দানে জিতে যাচ্ছে একের পর এক পয়েন্ট। 21 জুন 2025, ট্রাম্প ফক্স নিউজে বসে এমন কিছু বললেন যা মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করতে পারছে না, প্রতিবার অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলে, আমি ভাবছি এই কাজটা সিরিয়াকে দিয়ে দেব। এটা শুধু হতাশার কথা না, এটা একটি সিগন্যাল। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গভীর ফাটল ধরেছে, কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেই প্রস্তাব লুফে নিলেন না, বরং সরাসরি বললেন সিরিয়া লেবাননে কোনো সামরিক ভূমিকায় যাবে না। তার ভাষায় লেবাননের সমাধান আসবে যুদ্ধে নয়, শহর বোমা মেরে নয়, বরং সৃজনশীল সমাধানে।
সবচেয়ে বড় চমক, সারা বললেন হিজবুল্লাহর সাথে আলোচনার টেবিলে বসতে তার আপত্তি নেই। যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয় তাহলে কেন নয়? এখানেই ইরানের আসল খেলা বোঝা দরকার। হিজবুল্লাহ ইরানের তৈরি অর্থায়নে, অস্ত্রে, আদর্শে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে করতে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ঠিক আছে, কিন্তু ইরান কি আসলে হিজবুল্লাহকে জেতাতে চায়, নাকি এই যুদ্ধকে জিইয়ে রেখে তার সুবিধা নিতে চায়? উত্তর দ্বিতীয়টা। কারণ এই যুদ্ধ যতদিন চলবে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবে, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ক্ষয় হতে থাকবে, আমেরিকার মনোযোগ বিভক্ত থাকবে, আর ইরান নিয়ে সুইজারল্যান্ড যে পারমাণবিক আলোচনা চলছে সেখানে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়তে থাকবে। ট্রাম্প নিজেই স্বীকার করলেন হিজবুল্লাহ হলো ছোট যুদ্ধ, বড় ডিল হলো ইরান। আর সেই বড় ডিলের টেবিলে ইরান এখন শক্ত হাতে বসে আছে, কারণ লেবাননে আগুন জ্বলছে। ট্রাম্প কেন এত বিরক্ত? ট্রাম্পের হতাশার কারণ একটাই, টাইমিং। যখনই ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছায় আমেরিকা, তখনই বৈরুতে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ মরে, ক্যামেরায় ধ্বংসের ছবি ভাসে, আর পুরো কূটনৈতিক মোমেন্টাম নষ্ট হয়ে যায়। তিনি বললেন, আমি লেবাননে হামলা পছন্দ করি না, বিশেষত বৈরুতের ভেতরে চুক্তি সইয়ের ঠিক আগে। এটা শুধু আবেগের কথা নয়, এটা কৌশলের কথা। ইসরায়েলের প্রতিটা আক্রমণ ইরানের সাথে বড় চুক্তির পথকে কঠিন করছে। নেতানিয়াহু কি বললেন? নেতানিয়াহু পাল্টা দিলেন দৃঢ়ভাবে। তিনি বললেন, আমি ইসরায়েলের স্বার্থে দাঁড়াই। ট্রাম্প আমার কথা শোনেন না, আমিও তার কথা পুরোপুরি মানি না। আমরা দুটো স্বাধীন দেশের নেতা। আর তিনি স্পষ্ট করলেন, গাজায়, সিরিয়ায়, লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল থাকবে যতদিন দরকার। এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য, আর ইরান এই ফাটলটাকেই তার সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে ইরান একটি পুরনো কৌশল খেলছে, নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়িয়ে সুবিধা নেয়া। হিজবুল্লাহ তার হাতিয়ার, লেবানন তার রণক্ষেত্র, আর ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্ব তার বোনাস। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা, পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই, সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয় গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব, রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানির 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেজিং তেহরান অক্ষ, চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য।
ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাঘ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে।